অর্থাৎ আমাদের ভারতীয় টিমের নন প্লেইং ক্যাপ্টেনের আপত্তি থাকার কোনো কারণ নেই, কলরবদার কোনো বক্তব্য নেই, যদিও এই বক্তব্য তার কাছে পৌঁছয়, কারণ কলরবদার কাছে না আছে ল্যাপটপ, না আছে পেন, না আছে মাইক্রোফোন। মানে বিউটিফুল 20, বিউটিফুল 25, বিউটিফুল 30 দিয়ে তো টেস্ট ম্যাচ চলে না নিয়মিত। তো এবার তিনি ভারতীয় ব্যাটিং এর ভবিষ্যৎটাকে এবারে কেউ বলছেন রাজপুত্র, কেউ বলছেন আরো কি, কিন্তু এইখানটাতে তার কোনো মানে বীরত্বের পরিচয় পেলাম না। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ কলরব রায়। কলরবদা, আপনাকে উইলে আবার স্বাগত। নমস্কার কলরবদা, আজকে আলোচনায় প্রবেশ করার আগে প্রথমেই আমি আপনাকে অনুরোধ করব, যদি একটু আপনি আপনার হাত দুটো আমাদের দেখান। দেখাই। আচ্ছা, দর্শক আপনাদের জন্য হাত দুটো আমি বললাম কলরবদাকে দেখাতে, কারণ কলরবদা, আমি জানি কলরবদার কাছে কোনো মাইক্রোফোন নেই, হাতে কোনো পেন নেই, এবং যে সিস্টেমটার সামনে বসে কলরবদা এই অনুষ্ঠানটা রেকর্ড করছেন সেটা কোনো ল্যাপটপ নয়, সেটা একটা ডেস্কটপের সামনে বসে উনি রেকর্ড করছেন। অর্থাৎ আমাদের ভারতীয় টিমের নন প্লেইং ক্যাপ্টেনের আপত্তি থাকার কোনো কারণ নেই, কলরবদার কোনো বক্তব্য নেই, যদিও এই বক্তব্য তার কাছে পৌঁছয়, কারণ কলরবদার কাছে না আছে ল্যাপটপ, না আছে পেন, না আছে মাইক্রোফোন। সুতরাং কলরবদা, এইবার আমার আপনার কাছে মূল প্রশ্ন হচ্ছে যে বিজিটিতে ভারতের পারফরমেন্স কেমন দেখলেন? ভালো না, অবশ্যই হতাশাব্যঞ্জক। সুযোগ পেয়েও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি একাধিকবার, আর সব মিলিয়ে তো ট্রফিটাও বেরিয়ে গেল, WTC ফাইনালটাতেও আর যাওয়া হলো না। কাজেই গোয়িং ফরওয়ার্ড আগামী মাস 6 জন্য ভারত ক্রিকেটকে মনে হচ্ছে প্রস্তুতি নিতে হবে ঠিকঠাক ভাবে ইংল্যান্ড সফরের জন্য, আগামী ইংল্যান্ড সফরের জন্য। এটা একটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এইটুকুই বলবো আমি, কেননা এই সিরিজে ভারতের পারফরমেন্স নিয়ে এত আলোচনা হয়ে চলেছে। অনেক ম্যাচ কা মুজরিম, সিরিজ কা মুজরিম তো হচ্ছে। তো তুমি যদি আরেকটু বিশেষ করে জানতে চাও যে ঠিক কি ব্যাপারে, তাহলে আমি হয়তো চেষ্টা করতে পারি আমার যা মনে হচ্ছে শেয়ার করা। অবশ্যই গো অ্যাহেড। তো যেটা দুটো তিনটে জিনিস আমি বুঝিনি খুব একটা। এক নম্বর হচ্ছে, প্রায় প্রত্যেক ম্যাচে ভারতের স্পিনার পাল্টাচ্ছে। এটা ভারতীয় ক্রিকেটে খুব কমই হয়েছে আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা, অথচ ভারত কিন্তু হেরেছে মূলত ব্যাটিং ব্যর্থতায়। একদম। তো ব্যর্থতা হচ্ছে ব্যাটিং এ। স্পিনিং অলরাউন্ডার, মানে অলরাউন্ডার স্পিন বল করেন, ব্যাট করতে পারেন, দলে তাদেরকে এনে ব্যাটিং এর স্ট্রেংথটা 8-9 অব্দি ব্যাট করতে পারেন এরকম প্লেয়ার বাড়ানো হচ্ছে। তো কোথাও একটা আমার মনে হচ্ছে ডাক্তারিতে গন্ডগোল, বা ডাক্তারির গোড়ার কথা হচ্ছে, চিকিৎসার গোড়ার কথা হচ্ছে রোগের ডায়াগনোসিসটা ঠিক করে করা। এবার ডায়াগনোসিস ঠিক মতো হলে তবে সম্ভাবনা থাকে একটা ঠিকঠাক চিকিৎসা আবার ঠিক। সেইখানটাতে কোথাও একটা মনে হচ্ছে মানে রোগটা বোধহয় অন্য কোথাও, বড় রোগটা, আসল রোগটা, কিন্তু ডায়াগনোসিসের হলে ঠিক চিকিৎসার দিকটা ঠিক করে হলো না বলে আমার কিরকম মনে হলো এই সিরিজটা দেখে। বেশ, এইখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, আমরা জানি এটা ক্রিকেটের বেসিক, যে টেস্ট ক্রিকেট জিততে হলে আপনাকে বিপক্ষের 20টা উইকেট তুলতে হবে। একদম। সেই জায়গায় না গিয়ে আমরা 8 নম্বর বা 9 নম্বর বা কোন বোলার আবার প্রেফারেন্স পাবেন, কোন বোলারকে আমি খেলাবো, সেইটা আমরা নির্ধারণ করছি। মানে জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ
বাদ দিলে, মানে স্পিনিং ডিপার্টমেন্টটা মেনলি যেহেতু আপনি বললেন, সেখানটা আমরা সেই বোলারকে চুজ করছি তার ব্যাটিং দক্ষতা দেখে। তো এইটা কতটা যুক্তিযুক্ত, এবং আপনি আপনার এই সুদীর্ঘ মানে ক্রিকেট দেখার জীবনে এটা কখনো দেখেছেন কি যে একটা টিম 8 নম্বরে ব্যাটিং অলরাউন্ডার খেলাচ্ছে? খুব কমই দেখেছি আর কি, মনে করতে বেশ কষ্ট করতে হবে। মাঝে মধ্যে অস্ট্রেলিয়া খেলিয়েছে, সে অনেক আগে। অস্ট্রেলিয়ার 8 নম্বরে ব্যাটার নামানো, বা ভারতের হয়ে কপিল দেব অনেক সময় 8 নম্বরে নেমেছেন, তবে সেটা খুব বেশি ঘন ঘন নয়। বিশেষ করে আমি টেস্ট ক্রিকেটের কথা বলছি। ওয়ানডেতে অনেক সময় ইউটিলিটি প্লেয়ার থাকার কারণে ওয়ানডেতে অ্যাকচুয়ালি রানের বিচারে জয় পরাজয়টা হয়, যে দল বেশি রান করবে, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো কারণটা আমার যেটা মনে হলো, এই সিরিজের খেলা যেটুকু আমি দেখেছি, খুব বেশি দেখেছি বলে দাবি করব না, তাতে আমার মনে হলো ভারতের প্রথম 4 জন ব্যাটারের মধ্যে 2 জন কিছুটা রান মাঝে মধ্যে করেছেন, 2 জন প্রায় কিছু রান করেননি, এই 4 হয়ে গেল। 5 নম্বরে যিনি ছিলেন তিনি রান কিছু কিছু করেছেন, তবে তার খেলার ধরনটা এমনই যে শুধুমাত্র তার উপরে ভরসা করে বড় ইনিংস, লম্বা ইনিংস খেলা, যাতে বোলারদের 20টা উইকেট নেওয়ার জন্য হাতে পুঁজি দেওয়া যায়। বোলারদের রান করতে হবে, একটা বড় রান, অন্তত 300 350, সেইখানটাতে কিন্তু জোরটা ছিল না। তো ফলে মানে আমরা আরো খানিকক্ষণ লম্বা ব্যাট করে যাব, এইভাবে ম্যাচটা জেতবার বা ম্যাচটা খেলবার, আমি জানি না জেতবার না বাঁচানোর কি ছিল, কিন্তু ম্যাচটা খেলবার একটা চেষ্টা করে যাওয়া হলো, কিন্তু আখেরে লাভ হলো না। মানে বললে শুনতে খারাপ লাগবে, যদি আকাশদীপ এবং বুমরা ফলোঅনটা না বাঁচাতেন, কথাটা হচ্ছে সময়টা খেয়ে নেওয়া, আমি ব্রিসবেনের কথা, ফলোঅনটা থেকেও বেশি হচ্ছে সময়টা খেয়ে নেওয়া, বৃষ্টি আসছে, অজিদের হাতে সময়টা কম দেওয়া, যাতে তারা খেলাটার উপরে আবার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, এইটা, এবং বৃষ্টি অবশ্যই না হলে ফলটা হয়তো 4-1 বা 1-4 হতো ভারতের পক্ষে। ঠিক, এটা আমার মনে হয়েছে। আপনি যে ব্যাটিং নিয়ে কথা বলছিলেন, আমি সেটা নিয়ে একটু দেখতে গিয়ে দেখলাম, ব্রিসবেনের সেকেন্ড ইনিংসে বৃষ্টির জন্য ভারত প্রায় ব্যাট করতে পারেনি। আমি ওই ইনিংসটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওই ইনিংসটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে 9টা ইনিংসে ভারত টোটাল 652 ওভার ব্যাট করেছে, অ্যাভারেজ পার ইনিংস 72। টেস্টে একটা টিম অ্যাভারেজ প্রতি ইনিংসে 72 ওভার ব্যাট করছে। এটা একটা, ওই যে বললেন 20টা উইকেট নেওয়ার জন্য যে পুঁজিটা দরকার, সেইটা তোলার জন্য কতটা সাফিসিয়েন্ট বলে আপনার মনে হয়? বা যে দলটা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাচ্ছে বলে দাবি করছিল, সেই দলটার কাছে ইনিংস 72 ওভারে গড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা আপনার কি মনে হয়? মানে এটা কতটা ব্যাটিং এর সাফল্য বলবেন? তুমি ওই ওভারের যে সংখ্যাটা বললে, ওর থেকে পাক টেস্টের দ্বিতীয় ইনিংসটা বাদ দাও, দিয়ে দেখো গড়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপনার দাঁড়াচ্ছে 8 ইনিংসে 120 ওভার মতো, সরি 520 ওভার 8 ইনিংসে। 8 ইনিংসে 520 ওভার মানে ওই 65-70 কি হলো না, 70 হলো না, 70-এর কম আছে, 65 ওভার ধরে নিচ্ছি আমি। তো 65 ওভার মানে একটা টেস্ট ম্যাচের যা ধরা হয় 2টো সেশনের থেকে খানিকটা বেশি, আমি বলবো 5 ঘন্টা, রাফলি 5 ঘন্টা, 2.5খানা সেশন ব্যাট করা। তো টেস্ট ম্যাচে 2.5খানা সেশন ব্যাট করে 20টা উইকেটের জন্য পুঁজি বোলারদের দেওয়া, নিজের দলের বোলারদের দেওয়া, বা বিপক্ষ দলকে চাপে রাখা, এইটা খুব কষ্টকর। মানে একমাত্র উপায় কি এখানে বেসবল থিওরি, যে ওই থিওরিতে রান করো, আমার ক্ষমতা নেই 80 ওভার 90 ওভার 100 ওভার ব্যাট করার, 60 ওভার ব্যাট করে নর্মাল ফ্লোতে আমি যদি রান করি আমার 200 রান উঠবে এভারেজে, তার থেকে বেটার হচ্ছে আমি যদি বেসবল খেলি, আমি ওই 60 ওভারেই অল আউট হয়ে যাব,
কিন্তু আমার রানটা 350 হবে। এটাই কি একমাত্র পন্থা ভারতীয় ব্যাটারদের জন্য? পন্থাটা মানে কোনো একটা প্ল্যান কাজে লাগাতে গেলে দেখতে হবে আমার টিমের যে ব্যাটিং শক্তি আছে তার কি অবস্থা, সেই পন্থায় চলবার, সেই রাস্তায় চলতে হলে বা অত দ্রুত দৌড়তে গেলে দলে যারা ভারতীয় ব্যাটার আছেন তারা কোথায় দাঁড়িয়ে আছেন। এটা ঋষভ আমি পান্তের এই কারণে কথা বলছি, আমি নর্মাল ক্রিকেট খেলি, আমি আল্ট্রা ডিফেন্সিভ মোডে খেলি, যেটা সিডনিতে খেলতাম প্রথম ইনিংসে। আমি ফাস্ট খেলি, আমি তো সেই অ্যাভারেজে 60-70 ওভারের বেশি ব্যাট করতে পারছি না, এবং এই 9টা ইনিংস এর মধ্যে 4বার আমি 50 ওভারের নিচে অল আউট হয়ে গেছি। তাহলে আমার হাতে বোলারকে রান দিতে গেলে ব্যাস বল ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। কিন্তু ব্যাস বল খেলতে হলে আমার ব্যাটারদের সেই মানে ক্ষমতা এবং ফর্ম থাকা দরকার। তো ভারতীয় দলের ব্যাটিং ফর্মের মধ্যে যদি দেখো, একমাত্র জয়সওয়াল বেশ খানিকটা এবং ঋষভ পান্ত, এই দুজন ওই স্টাইলে খেলবার একটা প্রবণতা আছে, এবং যদি তারা সাকসেসফুল হন তাহলে কিন্তু অনেকটাই তারা টেনে দেবেন। ওভারে গড়পড়টা ছড়ানো করে ওঠাটা ব্যাপার নয়। কিন্তু বাকি যারা আছে, কোহলি ব্যাস বল টাইপের ক্রিকেট খেলেন না, অন্তত অধিকাংশ ক্ষেত্রে খেলেননি। সেক্ষেত্রে তো আবার বোলারকে ওই 4th স্ট্যাম্প বা 5th স্ট্যাম্পে বল করলে চলবে না, ওই বিধিনিষেধটা বোলারকে দিয়ে দিতে হবে যে ভাই তুমি ওখানে বল করবে না, ওখানে বল করলে আমি খোঁচা দিয়ে দেবো, তুমি ভেতরে বল করো। তাহলে লেগ স্ট্যাম্পে বল করতে হবে সারাক্ষণ বোলারকে, এবং উইথ তার ফ্লিক এবং পুলগুলো করে যাবে। তো এটা তো টেস্ট ম্যাচের একটা মানে গুরুত্বপূর্ণ খেলা হচ্ছে বিজিটি। বিপক্ষ দল অস্ট্রেলিয়াও তারা মানে কম শক্তিশালী টিম নয়, এবং বোলিংটা তাদের ভালোই, ঠিক আছে। তো এটা গেল। বাকিদের মধ্যে সত্যি কথা বলতে কি, আমি শুভমান গিলের এই সিরিজের ফর্মে বোধহয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে হতাশ হয়েছি। মানে ভারতীয় ব্যাটিং এর কম বয়সীদের মধ্যে 3 জনকে আমরা ধরে নিচ্ছি বা কথা বলা হচ্ছে যে এরা হচ্ছে ভারতীয় ব্যাটিং এর ভবিষ্যৎ। একজন ঋষভ পান্ত, তার একরকম খেলার স্টাইল, তিনি রিস্ক নিয়ে খেলেন। আচ্ছা, জয়সওয়াল আরেকজন, জয়সওয়াল তুলনায় নতুন এসছেন, জয়সওয়াল খেলছেন বোধহয় মোটামুটি বছর দেড়ে, আমি টেস্টের কথা বলছি। আর রইলেন গিল খেলছেন বেশ কয়েক বছর, অস্ট্রেলিয়া একবার খেলা হয়ে গেছে। তো এবার গিলের যে ফর্ম ছিল অস্ট্রেলিয়া আগের বারে, গিল কিন্তু গত 2 থেকে 3 বছরের রেকর্ড যে দেখা যায়, বিশেষ করে বিদেশের মাঠে, গিলের ফর্ম ভালো না, অন্তত রান পাচ্ছেন না। আর আমি শুনছিলাম কমেন্ট্রিতে, মানে খেলছেন 20-25 অব্দি করে, তার মধ্যে তারপরে কিছু একটা হচ্ছে, আমি জানি না কি হচ্ছে, হয়তো খানিকটা জানি বা বুঝি, কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো মানে বিউটিফুল 20, বিউটিফুল 25, বিউটিফুল 30 দিয়ে তো টেস্ট ম্যাচ চলে না নিয়মিত। তো এবার তিনি ভারতীয় ব্যাটিং এর ভবিষ্যৎ, তাকে মানে কেউ বলছেন রাজপুত্র, কেউ বলছেন আরো কি, কিন্তু এখানটাতে তার কোনো মানে বীরত্বের পরিচয় পেলাম না। রাজপুত্রের তো একটা তাকে তো কন্ট্রিবিউট করতে হবে, পেলাম না। সো আমি ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় অবশ্যই খারাপ লেগেছে। সবচেয়ে মানে আমি হতাশ হয়েছি শুভমান গিলের যা খেলা এবং যা খেলেছেন। কোনো একজন কমেন্টে, আপনি ফর্মে বেশি হতাশ নাকি অ্যাপ্রোচে বেশি হতাশ? অ্যাপ্রোচ থেকেই তো, মানে ফর্মটা মানে কোনটা আগে এসছে, আমার মনে হয় অ্যাপ্রোচ থেকেই হয়তো ফর্মটা খারাপ হচ্ছে। মানে অ্যাপ্রোচটা খারাপ হওয়ার কারণে এবার তার পিছনে কতটা কারণ অ্যাটিটিউডিনাল, কতটা কারণ টেকনিক্যাল, মানে অস্ট্রেলিয়া এবারে বল নড়েছে, ঠিক আছে, মানে সুইং এর থেকেও বেশি বল মাঠে পড়ে নড়েছে। অফ দ্য সেম অস্ট্রেলিয়া ভালো বোলার ছিলেন, তো তারা সেটা কাজেও লাগিয়েছেন, পেসিতে হয়েছে, তাতে হয়তো অসুবিধা হয়েছে মনে হচ্ছে, আমি জানি না। মানে টেকনিক্যালি আরো যারা সাউন্ড বোঝেন খেলাটা, তারা হয়তো এটাকে বিশ্লেষণ করে বলতে পারবে। ঠিক, সেটা আমি মানলাম, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, ভবিষ্যতের দিকে তাকিয়ে, যদি এই টিমের অধিকাংশ খেলোয়াড়ই যেহেতু আগামী জুন মাসে আর্লি সামারে ইংল্যান্ডে যাবে খেলতে, তো যেখানে বারবার বলা হচ্ছিল যে এবারে কোকামুরা বলে বা লাস্ট কয়েক বছর ধরে সিমের কিছু পরিবর্তনের ফলে একটু বেশি সময় ধরে বল হচ্ছে, তো ইংল্যান্ডে গিয়ে যখন এই টিমটাই ডিউক বলে খেলবে, যখন সারাদিন ধরে বল করবে, সেখানে তারা কি করবে?
দেখো, একটা হতে পারে তারা ব্যাংক করছে, যেহেতু ইংল্যান্ড আজকাল বাজবল টাইপ ক্রিকেট বেশ বছর 2-3 ধরে খেলছে, ইংল্যান্ডে এখন সাদা পাটা উইকেট হওয়ার প্রবণতা হয়ে গেছে। আমি গত অ্যাশেজ যা দেখেছিলাম তাতে মনে হয়েছে যদি তেমন উইকেট হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতিটা এরকম হবে না। ঠিক আছে, মানে আমি হাইওয়ে উইকেট বলছি না, মাঝখানে পাকিস্তানে যেমন হাইওয়ে খেলা হচ্ছিল সেরকম নয়, কিন্তু এটা একটা। তবে মেঘলা আবহাওয়া থাকলে বল পড়তে পারে, সেটা হাওয়ায় বেশি নড়বে। মাঠে ঘাস না থাকলে তো বল পড়ে সব লড়ার মুভমেন্টটা কম, তো হয়তো সেটার উপর ব্যাংক করছেন, আমি জানি না। আচ্ছা, আপনি স্পিন ডিপার্টমেন্ট নিয়ে, স্পিন বোলিংটা নিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন, আমি আবার একটু আপনাকে ওখানে ফিরিয়ে নিয়ে যাই। 2018-19 এবং 2020-21 এই দুটো সিরিজে ভারত জিতেছিল অস্ট্রেলিয়া এসে। এবারে আমরা ভেবেছিলাম যে যদি হয়তো হ্যাটট্রিকটা হয়ে যাবে। তো এই দুটো সিরিজের যদি আমি দেখি স্পিনের কন্ট্রিবিউশন ভারতের, সেক্ষেত্রে দেখা যাবে 2018-19 অস্ট্রেলিয়া 70টা উইকেট পড়েছিল, যার মধ্যে 18টা দিয়েছিল স্পিনাররা, মোর দেন 25%। 2020-21 অস্ট্রেলিয়ার 68টা উইকেট পড়েছিল, স্পিনাররা দিয়েছিল 22টা, 32%। এবারে সেটা অস্ট্রেলিয়া পড়েছে 81টা উইকেট, স্পিনাররা নিয়েছে 8টা। আমরা জানি অস্ট্রেলিয়া সবসময় পেসাররাই রাজত্ব করবে, কিন্তু গত দুটো সফরে দেখা গেছে পেসারদের রাজত্বের মধ্যে স্পিনাররা একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু প্লে করে গেছে। এইবার এই যে শুরুটা আপনি যেখান থেকে করলেন, শুরু থেকে স্পিনার নিয়ে একটা দোদুল্যমান পরিস্থিতি বা মানসিকতা, হ্যাঁ, এবং তার ফলে এবং স্পিনারদের যে কম বল করানো, এটা কি সম্পূর্ণটাই উইকেটের ওপর দাঁড়িয়ে হয়েছে, নাকি খানিকটা ভারতীয় দলের মানসিকতা এবং স্পিনারদের ব্যর্থতা সিরিজটাকে এই জায়গায় খানিকটা হলেও এনেছে বলে মনে হয়? আমি উইকেটকে দোষ দেব না, মানে উইকেটে তো অস্ট্রেলিয়ার উইকেট কিরকম থাকে মোটামুটি জানা। এবারে একমাত্র সিডনি বাদ দিলে আর কোনো উইকেট প্রথাগত উইকেট বিহেভ করে তার থেকে অন্যরকম খুব একটা ব্যবহার করেনি। সিডনি করেছে, মানে অবশ্যই করেছে, কিন্তু বাকি মাঠগুলোর উইকেটের ব্যবহার বলে যেমন আমরা জানি সেরকমই হয়েছে। আমার তাই মনে হচ্ছে অ্যাকচুয়ালি সফরের আগে যখন আলোচনা হচ্ছিল যে মাঠের টেস্টগুলো কোনটার পরে কোনটা খেলা হবে, তাতে অনেক সমর্থক বলেছিলেন, হয়তো যুক্তিও ছিল, যে মেলবোর্ন টেস্টের আগে, মানে প্রথম তৃতীয় টেস্টের পর ভারত যদি 1-1 রাখতে পারে তাহলে কিন্তু ভারত খুব ভালো অবস্থায় থাকবে। মানে আমরা ধরে নিয়েছিলাম যে পার্থ, ব্রিসবেন এবং অ্যাডিলেড যেহেতু পিঙ্ক, তো তিনটে হচ্ছে টাফার চ্যালেঞ্জ সব কিন্তু বড় চ্যালেঞ্জ। পার্থ বিকজ অফ ইটস পেস অ্যান্ড বাউন্স, অ্যাডিলেড বিকজ অফ ইটস পিঙ্ক বল, and Brisbane because traditionally Brisbane পেস বোলাররা দাপাতে থাকে। তো এই ব্যাপারটা যদি হয়, কিন্তু মেলবোর্ন এবং সিডনিতে ভারত পারলো না। মানে মেলবোর্নে খানিকটা সুযোগ পেয়েছিল কতগুলো জায়গাতে, সিডনিতেও পেয়েছিল। সো এটা বলতে পারো কোয়েশ্চেন, মানে ইটস এ ম্যাটার অফ লস চান্স, এবং তার জন্য কিন্তু ভারতীয় দলকেই দায়িত্ব নিতে হবে। সেটা টিম সিলেকশন হোক, মাঠে প্ল্যান এক্সিকিউট করা হোক, প্ল্যানে গলদ থাকা হোক, যাই হোক, এবং সুযোগ নেওয়াটা, সুযোগ মানে মাঠে নিতে হয়। এটা শেষ 4টে সেশনে বা 5টা সেশনে মেলবোর্নে একটা ক্যাচ ড্রপ ম্যাচটা জেতার জায়গা থেকে ড্রয়ের জায়গায় নিয়ে দিয়েছিল, এবং একটা বাজে শট ড্রয়ের জায়গা থেকে হারের জায়গায় নিয়ে এসেছিল। তো এই মুভমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট এরকম টাফ সিরিজে। তো শেষ করবো কলরবদা, তবে শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে যাই শেষে, সেটা হচ্ছে কালকে সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে চিত্রটা দেখলাম সেটা নিয়ে আপনার মতামত বা বক্তব্য কি? আমরা জানি এটা বর্ডার গাভাস্কার ট্রফি, জবে থেকে শুরু হয়েছে এই ট্রফি। আমরা চিরকাল দেখে এসেছি যে পুরস্কার দেওয়ার সময় অ্যালান বর্ডার এবং সুনীল গাভাস্কার দুজন এই স্টেজে থেকেছেন বা থাকেন। গতকাল প্রথমবার দেখলাম যে শুধু অ্যালান বর্ডার স্টেজে থাকলেন এবং তিনি ট্রফিটা দিলেন প্যাট কামিন্সকে। তো কোনো না কোনো এটা তো কমিউনিকেশন গ্যাপ, সেটা ইচ্ছাকৃত যাই হোক না কেন, কিছুটা একটা হয়েছে। এই ইনসিডেন্টটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ইনসিডেন্টটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক,
যে দুজনের নামে ট্রফি, তারা দুজনেই বেঁচে, তারা দুজনেই অকুস্থলে আছেন। এবারে যদি শিডিউলিং এর কারণে হয়, গাভাস্কার তো ধারাভাষ্য দিচ্ছিলেন, সেটা নিশ্চয়ই আগে থেকে ওয়ার্কআউট করে নেওয়া যেত যে হ্যাঁ, কেননা ট্রফি দেওয়াটা তো একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর হয়তো আধ ঘন্টা বাদে ট্রফি দেওয়া হবে বা 40 মিনিট 45 মিনিট বাদে ট্রফি দেওয়া হবে। এটা একটা প্ল্যান্ড অ্যাক্টিভিটি, মানে যারা ইভেন্ট গুলো অর্গানাইজ করে মাঠের এই অনুষ্ঠানগুলো, তারা সেভাবে যদি মানে গাভাস্কারকে যদি জানিয়ে রাখতেন বা যে চ্যানেলে উনি কমেন্টারি করছিলেন সেখানে যদি তাদেরকে বলতে ঠিক আছে তোমাদের কমেন্ট্রিটা অন্য কেউ আপাতত করুক, ইন্টারভিউ বা যা করার সেটা করুক আর কি, ওকে ছেড়ে দাও, উনি আসবেন, ওকে হয়তো 10 মিনিটের জন্য লাগবে আমাদের স্টেজে, বেশি করে ব্যাপার তো নয়, ট্রফিটা দেওয়া হবে, বিজয়ী দলকে অভিনন্দন জানানো হবে, এরা দু এক কথা বলে বলবে, তারপরে মানে বোথ অফ দিস লিজেন্ডস যাদের নামে ট্রফি, তারা চলে যেতে পারেন, বর্ডার কন্টিনিউ করতে পারে যে হ্যাঁ ঠিক আছে খেলাটা কেমন গেল আমি বলছি, সানি বললেন না ঠিক আছে ভাই আমি যাচ্ছি, করাই যেতে পারতো। মানে এটা মানে আমি জানি না কেন হলো, মানে কমিউনিকেশন গ্যাপ তো ডেফিনেটলি হয়েছে, এবার তুমি যেটা বলছো সেটা জানি না আমি, মানে ইচ্ছাকৃত হলো না অনিচ্ছাকৃত সেটা বোঝা মুশকিল। এবারে এটা নিয়ে হয়তো পরবর্তীকালে বা খুব শিগগিরই বেরোবে কোনো একটা, আরো দু একটা ঘটনা, মানে আরো দু একটা কারণ বেরোতে পারে। তবে যাই হোক, এটা অবশ্যই অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এরকম হওয়া উচিত হয়, একেবারেই নয়। অনেক ধন্যবাদ কলরবদা আমাদেরকে আবার একটা সময় দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আপনাকে অন্য কোনো অনুষ্ঠানে আশা করছি। ধন্যবাদ, নমস্কার।